আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কামরাঙ্গীর চরে এখনও ঢাকার মূল অংশের মতো বাড়ি ভাড়া অতিরিক্ত নয়। বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্কও এখানে অনেকটা ঘরের মানুষদের মতো। তাই বাকবিতণ্ডা শুরু হওয়ার পর তাদেরই কেউ কেউ এই রাতেও ঘরে চলে এসেছেন। বয়স্ক মহিলারা জাহানারা বেগমের পক্ষ নিয়ে কথা বলছেন। মিসবাহর পক্ষে যেন কেউই নেই। জাহানারা ফোন দিয়ে বড় মেয়ে ছোট মেয়েকেও আসতে বলেছেন এই রাতেই। ছোট মেয়ে হেলেন চলে এসেছে, বড় মেয়ে মোনা আসেনি। সবাই জাহানারা বেগমের পক্ষে, কেউই আলোর মত দিচ্ছে না। আতিয়া নাকি কোনো মতেই এই বাড়িতে আসার যোগ্য না। এতগুলো মহিলার আক্রমণে মিসবাহর অসহায় লাগে, কোণঠাসা হয়ে পড়ে। হেলেন বলে, ভাইয়া, আব্বা মারা যাওয়ার পর আপনি আমাদের গার্জিয়ান ছিলেন। আপনার ভালো মন্দ সব সিদ্ধান্ত আমরা আব্বার সিদ্ধান্তের মতো মেনে নিয়েছি, কারণ আপনি পরিবারকে ভালোবাসতেন। আমার তো এখনো বিশ্বাস হয় না আপনি এই বয়সে বিয়ে করার জন্য এভাবে আম্মার বিপক্ষে দাঁড়িয়েছেন। আপনি হাসানের বয়সী হলেও মারা যেত। এই বয়সে নিজের পছন্দের দ্বিতীয় বিয়ে করার জন্য কেউ এভাবে ঘরে অশান্তি করে? হেলেন, তুই, আম্মা সবাই তো চাইতে আমি যেন আবার বিয়ে করি। তো নিজেও তো নানা প্রস্তাব নিয়ে আনছিস। পলেনের মায়ের দরকার আছে, এই কথা তোরা সবাই বলেছিস। এখন আমি যখন নিজেই বিয়ে করতে চাইছি, তোরা সবাই আমার বিরুদ্ধে কেন দাঁড়াচ্ছিস? এই জন্য যে আমি নিজে পছন্দ করে কাউকে বউ করতে চাই, তাই তো? আম্মা আমার জন্য আয়নাকে পছন্দ করেছে। আয়না কি পাত্রী হিসেবে আতিয়ার চেয়ে বেশি ভালো? আয়নার আগে একটা বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে, একটা ছেলে আছে। তাও আম্মার জিদ আমার আয়নাকেই বিয়ে করতে হবে। এই জিদের কারণ কি এটাই যে আয়না আমার নিজের পছন্দ করা মেয়ে না? আমার বয়সে আমি যদি নিজের পছন্দে বিয়ে করতে চাওয়াটাই মানানসই না হয়, তাহলে তোর কি বড় ভাইকে এসব প্রশ্ন করা মানানসই, না আম্মার এত জিদ করা মানানসই? ভাইয়া, সমস্যা তো ওনার পরিবারের। দেখো, ওনার বোনের জন্য রত্না ভাবির ভাই জেল খাটতেছে। এখন যদি তুমি ওনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসো, সবার সাথে সবার অশান্তি হবে। এ বাড়িতে আসার আগে যে মহিলা মা ছেলের সম্পর্ক নষ্ট করে দেয়, সে বাড়িতে আসলে ঘর ভাগ হবে। এই বাড়িতে আগে আমার কোনো রাগ ছিল না দেখে সব শান্তি ছিল। আমি কখনোই কোনো আওয়াজ তুলি নাই, তাই তোদের সবার কাছে ভালো ছিলাম। কোনোদিন পায়রাকেও আওয়াজ তুলতে দেই নাই, তাই ওর কাছে ভালো স্বামী হতে পারি নাই। ও আমার উপর বিশ্বাস রাখতে পারে নাই, চলে গিয়েছে ঘর ছেড়ে। একা হয়েছে আমি আর আমার মেয়ে, কিন্তু এসব কারো শান্তি ভঙ্গ করে নাই। তোরা সবাই যার যার জীবনে ভালো আছিস। সবচেয়ে বড় কথা, রত্নার ভাই নিজের অপরাধে জেল খাটছে। ওর ভাইয়ের উপর ভরসা করে একটা মেয়ে ঘর ছাড়ছিল, আর ও সামান্য টাকার বিনিময়ে কার হাতে মেয়েটাকে তুলে দিল। আজ আতিয়া আমার উপর বিশ্বাস রাখছে, আমি এই বিশ্বাস নষ্ট করি কিভাবে? জাহানারা বেগম উঠে দাঁড়ান। ছোট মেয়ে হেলেনের দিকে তাকিয়ে বলেন, হেলেন, তোর ভাইরে কইয়া দে, কাল বাদ আসর সে আমাদের সাথে গিয়া আয়নারে বিয়া কইরা এই বাড়ির বউ হিসেবে নিয়ে আসবে। আর তা না করলে সংসার আলাদা করো। আমি আর হাসান হামিদা রত্নার সাথে খামো। মেজবা তার বউ নিয়া আলাদা হইব। এই ঘরেই আলাদা পাক হইব, আলাদা চুলা বসবো, ঘর ভাগ হইব। বাড়িকে বানাইছে বিষয় না, জায়গা আমার স্বামীর, বাড়ির মালিকানা আমার। আমি যেমনে চামু সেমনে ভাগ কইরা দিমু। যার লগে থাকুম তারে বেশি অংশ দিমু। আতিয়া কোনো পার্লারে যায়নি, নিজেই শাড়ি পরেছে। লাল রঙের আলোয় মুহূর্তে কেমন বউ বউ মায়া ফুটে উঠেছে চেহারায়। শাড়ি পরে বসে থাকে আতিয়া, হাত আগায় না, কিভাবে কি সাজবে তাও বোঝে না। আয়েশা আর খলিল আসেনি, আশিক ছেলে মানুষ। দেলোয়ারা বেগম রান্নাবান্না দেখছেন, তাদের আরও কাছ থেকে কোনো সাহায্য নেওয়া সম্ভব না। আতিয়া একা একা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। আর 10টা বউয়ের চেয়ে তার বউ সাজাটা কত আলাদা। কোনো বান্ধবী নেই সাথে, যারা হাসি তামাশা করে আসর জমাবে। একপাল ছোট বড় কাজিনের দল নেই, যারা স্পিকার ভাড়া করে এনে জোরে গান চালিয়ে দিয়ে বোঝাবে যে এটা একটা বিয়ে বাড়ি। আশিকর দুজন বন্ধু নিয়ে এসে বসার ঘরে কিছু ফুল ডেকোরেশনের জিনিস দিয়ে সাজিয়েছে। আতিয়ার কাছ থেকে কোনো টাকা নেয়নি। রান্নায় দেলোয়ারা বেগমকে কোটা বাছা করে এগিয়ে দিয়েছে আতিয়া। এরপর পাশের বাসার 2 খালা এসে আতিয়াকে উঠিয়ে দিয়েছে, গোসল করে তৈরি হতে বলেছে। গোসলের আগে ওনারাই আতিয়ার গায়ে একটু হলুদ ছুঁয়ে দিয়েছেন। আয়োজন সীমিত,
পোলাও, মুরগি আর গরুর ঝাল, মাংস, ডিমের কোরমা করেছেন 10 জনের আন্দাজে। মিষ্টি হিসেবে সাগর পায়েস রান্না করেছেন। নামাজের পরই পরযাত্রী আসার কথা। আতিয়ার কেমন অস্থির লাগছে। মিসবাহর বাড়িতে অশান্তি হচ্ছে জানে আতিয়া। মিসবাহ ঠিকমতো কথা বলার সুযোগও পায়নি, শুধু গভীর রাতে জানিয়েছিল ও আসবে। জোহরের নামাজের পরে রওনা দিবে ইনশাল্লাহ। আতিয়ার হাত কাঁপছে, শাড়ির কুচিগুলো আজ নিখুঁত হয়ে ভাঁজ হচ্ছিল না, এলোমেলো উঁচু নিচু হয়ে যাচ্ছিল বারবার। মনের অস্থিরতা চলে এসেছে হাতেও, বারবার পিপাসা পাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে আতিয়া চমকে ওঠে। আপু, আমরা চলে এসেছি। আতিয়ার হসপিটালের সিনিয়র স্টাফ নার্স জমিলা সিস্টার আর জুনিয়র সোনিয়া এসেছে। ওদের দুজনকে দেখে আতিয়ার এত ভালো লাগে, বন্ধু বলুক বা বোনের মতো। কর্মক্ষেত্রে এই দুজনই আতিয়ার খুব কাছের। নিজের বিয়েতে আতিয়া শুধু এই দুজনকেই নিমন্ত্রণ করেছেন। আপু, মাশাল্লাহ, লাল বেনারসিতে কি মানিয়েছে। কি আর মানানো, শুধু শাড়ি পরলাম, সাজগোজে হাত আগাচ্ছে না। হাত আগানো লাগবে না, তুমি হলে বউ মানুষ, চুপচাপ বসে থাকো। দেখো আমি কিভাবে সাজাই। সেদিনের মতো আজও ভাইয়া তোমার উপর থেকে চোখ সরাতে পারবে না। জমিলা সিস্টার এসে আতিয়ার হাতে আরেকটা তাবিজ গুজে দেন। দেখছিস আমার হুজুরের তাবিজের গুণ। এক তাবিজে তোর কপালের ফাড়া কেটে বিয়ে হচ্ছে। এখন বিয়ের পর দুধে ভিজিয়ে কোমরে এই তাবিজ বাঁধবি, স্বামী বসে থাকবে, দীর্ঘ আয়ু হবে। আতিয়ার তো এই তাবিজ কবেই ফেলে দিয়েছে। মিসবাহ আতিয়ার জীবনে কোনো তাবিজের গুণে নয়, বরং স্রষ্টার আশীর্বাদ রূপেই এসেছে। কিন্তু জমিলা সিস্টারকে কিছু বলে না আতিয়া, মনে কষ্ট পাবে সিস্টার। সোনিয়া, একদম হালকা সাজাবি, মুখ বেশি সাদা করিস না, এত লাল লিপস্টিক দেব না। উফ, চুপ করে বসো, আমাকে সাজাতে দাও। তাজা ফুল এনেছি, তোমার খোপায় লাগিয়ে দেব। আতিয়ার দুচোখে কাজল টেনে সাজ শেষ করে সোনিয়া। সোনার গয়নাগুলো পরে দিতেই যেন রুম আলো হয়ে যায়। বউ সে তো বই, বিয়ের সাজে এক আলাদা আলো আছে। যে কোনো বয়সী যে কোনো নারীকে এই সাজে এক অন্যরকম পরিপূর্ণতা দেয়। আসরের সব আলো যেন বধূ নিচের দিকেই টেনে নেয় এই একটি বিশেষ দিনে। আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লাগছে। দেলোয়ারা বেগম দরজায় এসে দাঁড়ান। আতিয়া, তোরে সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, আল্লাহ তোরে সুখী করুক। নিজের আঙ্গুল থেকে পুরনো আংটিটা খুলে আতিয়ার আঙ্গুলে পরিয়ে দেন দেলোয়ারা বেগম। আম্মা, এইটা কি করেন? এটা আব্বার স্মৃতি, আপনার হাতেই থাক। তোরে কিছু তো দিতে পারলাম না, যা ছিল তোর সবই তোর কাছ থেকে নিয়ে নিছি আমরা সবাই। এই আংটিটা দেই, না করিস না। ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। সবাই একটু অস্থির, মনে অমঙ্গল চিন্তা উকি মারছে। আশিক বসা থেকে বের হয়ে গিয়েছে, দোকানের দিকে গিয়ে একটু খোঁজ নেবে ভাবছে। আতিয়া বারবার ফোন দিচ্ছে মিসবাহকে, কিন্তু ফোন বন্ধ পাচ্ছে। হাসানকে ফোন দিয়েছিল আশিক, শুনেছে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আতিয়াকে বলে ভয় পাইয়ে দিতে চায় না বলে একটা বাহানা দিয়ে বের হয়েছে। আতিয়া, কি হইল রে? ফোন ধরে না, মন ঘুরা যায় নাই তো? জানি না আম্মা, মন ঘুরলেও আর কি করার আম্মা, হয়তো তোমার মেয়ের কপালে লেখা নেই। মুখে কথাটা বললেও মনে বিশ্বাস করতে বড় কষ্ট হয় আতিয়ার। চোখ জ্বালা করছে, কান্না আটকানোর চেষ্টায় রত আতিয়া দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। না, মিসবাহ আসবে যেহেতু বলেছে নিশ্চয়ই আসবে, বিশ্বাস হারাবে না আতিয়া। সন্ধ্যা 6:45 10,01,000 টাকা কাবিনে মিসবাহর সাথে বিয়ের বন্ধনে বাধা পড়ে আতিয়া। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, মিসবাহর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ফোনটা পড়ে ভেঙে গিয়েছে, হাতেও সামান্য আঘাত পেয়েছে। কনুইয়ের কাছে চামড়া ছিলে গিয়েছিল পড়ে গিয়ে। মিসবাহর আঘাত দেখে আতিয়া নিজেই বেঁকে বসেছিল বিয়ে করতে। তার মনে জাঁকিয়ে বসেছে বরাবরের মতোই সেই অপয়া অপবাদের ভয়। তার সংস্পর্শে ভালোবেসে যেই আসে সে ক্ষণিকের সাথী হয়। মিসবাহ তখন নিজেই পাশে গিয়ে বসে, বলে, আতিয়া, আমি যদি বলি তোমার কাছে আসবো বলে কথা দিয়েছি বলেই আল্লাহ আমাকে আজ জীবন দিলেন, বিশ্বাস করো। পিকআপটা যেভাবে আমার দিকে হঠাৎ এগিয়ে এসেছিল, চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু দেখেছি। সেই মুহূর্তে মনে হয়েছে আমি আমার আতিয়াকে দেওয়ার কথা কি রাখতে পারবো না। দৈবাত কিভাবে পিকআপের চাকার নিচে মাথা না গিয়ে রাস্তার অন্য পাশে পড়লাম নিজেও জানি না।
শুধু তোমায় কথা দিয়েছিলাম বলেই হয়তো এই জীবনটা আজ উপহার পেলাম। এখন তুমি আমাকে ফিরিয়ে দিলে এই জীবন নিয়ে আমি কোথায় যাব? সব হেলায় ফেলে যে আমি তোমার কাছে এসেছি। এমন করে ভালোবাসার প্রসাদ দিলে তার ফিরিয়ে তো দেওয়া যাবে না। আতিয়াও পারে না। আয়োজন সামান্য হলেও সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে। দেলোয়ারা বেগমের রান্না ভালো না। শেষ পর্যন্ত মিসবাহকে একা আসতে হয়নি। বরযাত্রী হয়ে সাথে এসেছে ছোট ভাই হাসান, মিসবাহুর দুই বন্ধু, বোন মোনা আর বোনের জামাই হারুন। মোনা যে মিসবাহুর সাথে আসবে তা কখনোই ভাবেনি মিসবাহ। ছোট বোন হেলেন তো পুরোপুরিভাবে এই বিয়ের বিপক্ষে ছিল, কিন্তু মোনা বাসায় এসে সবার বিপরীতে গিয়ে মিসবাহুর পক্ষ নেয়। মায়ের জেদ আর একচেটিয়া সিদ্ধান্তের বলি মোনার নিজের জীবনের কিছু না পাওয়া কষ্ট আছে। না, তার স্বামী হারুন খারাপ মানুষ নয়, তবে যখন মোনার বয়স ছিল, সময় ছিল জীবনের সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার, তখন হারুন ছিল নিষ্প্রভ। নিজ পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনোই মোনার জন্য দাঁড়ায়নি। মায়ের উপরও মোনার অভিমান পাহাড় সম। কেননা পড়তে চাওয়া আরও কিছুদিন পড়ালেখা করার আর্জিগুলো যে মা পাত্তা দেননি। তাই বিয়ের পর বাবার বাড়ির সাথে একরকম দূরত্বই হয়ে গিয়েছিল মোনার। বাবার বাড়িতে বেড়াতে আসতো ঠিকই, কিন্তু নিজের ভালো মন্দ সাংসারিক আলাপ কিছু নিয়েই কথা বলতো না। মিসবাহু চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু আজ থেকে 12 বছর আগে মিসবাহু নিজেরই এতটা শক্তিশালী অবস্থান ছিল না যে বোনের শ্বশুরবাড়ির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে। বোনকে বিয়ের পরও লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিতে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাছাড়া জাহানারা বেগম নিজেই মিসবাহুকে এই নিয়ে কিছু করতে দেননি। ওনার কাছে মেয়ের পড়ালেখার আগ্রহের চেয়ে বেআইনকে অসন্তুষ্ট না করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর একসময় হাসানো বোনের অভিমানের কারণ বুঝতে পেরেছে। অবশ্য মেজো ভাই হামিদ বরাবরই সাংসারিক বিষয়ে উদাসীন, আর বোন হেলেন নিজের দুনিয়া আর নিজের খুশিতেই লীন। তাই বাবার বাড়ির যে দুজন মানুষের উপর মোনার নিজস্ব একটা কোমলতা কাজ করে, তারা হলো মিসবাহ আর হাসান। সময় গড়িয়েছে, মোনা নিজেই এখন নিজের সংসারের কর্ত্রী, তবে অনেক কিছু করার আর পাওয়ার মন নষ্ট হয়ে গিয়েছে। সকালের মিঠে রোদের স্বাদ তো তার দুপুরের গনগনে সূর্যের আলোতে নেই, সেই বয়সও নেই, সেই আহ্লাদও আর নেই। কিন্তু আজ বড় ভাই নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর সবাই তার বিপক্ষে দাঁড়িয়েছে শুনে মোনা নিজ থেকেই চলে আসে। সবাইকে মনে করিয়ে দেয় বাবার মৃত্যুর পর যদি মিসবাহ স্বার্থপর হতো, তবে আজ কারোরই নিজের পায়ে দাঁড়ানো হতো না। আম্মা যে সংসারের কর্ত্রী হওয়ার সুবাদে বাড়ি ভাগ করার কথা বলেছেন, সেই বাড়ির জমি বাবার হলেও বাড়িটা এই ভাই মিসবাহর রক্ত পানি করেই কামাই করা টাকাই বানানো। আমাদের দুই বোনের বিয়ে, ভাইয়ের নিজের পায়ে দাঁড় করানো, এই সব কিছু এড়িয়ে গিয়ে ভাই নিজের কথা ভাবলে তার প্রথম স্ত্রী পায়রা তাকে ছেড়ে চলে যেত না। ভালো ছেলে, ভালো ভাই হতে গিয়ে ভালো স্বামী হতে পারেনি বড় ভাই, আর তাই তো যৌবনের দীর্ঘদিন তাকে একাকিত্ব নিয়ে পাড়ি দিতে হয়েছে। আজ ভাইয়ের সিদ্ধান্ত নিয়ে তাই কারো প্রশ্ন তোলার অধিকার নেই। ভাই নিজের পছন্দ যে কোনো মেয়েকে বিয়ে করার অধিকার রাখেন। আপনারা কেউ প্রশ্ন তুলতে পারেন না। আপনারা কেউ বউ আনতে না গেলে আমি আর হাসান যাব। বিয়ে পড়ানো শেষ, সবাই খেয়ে উঠেছে। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। দেলোয়ারা বেগম রাতের জন্য রান্না বসাবেন কিনা বুঝতে পারছেন না। দুপুর 2টায় কাবিন হলে সন্ধ্যায় বউ নিয়ে চলে যাওয়ার কথা। এখন তো দেরি হলো সব কিছুতেই। আবার নতুন করে রান্না বসাতে 5,000 লাগবে, হাতে আছে 5,000 টাকা। বিয়েতে তো কিছু দিতে পারেননি, ভেবেছিলেন বিদায়ের সময় মেয়ে জামাই সালাম করলে এই টাকাটা হাতে দিবেন। এখন এই টাকা খরচ করেই বাজার আনাবেন কিনা বুঝতে পারছেন না। 10 জন মানুষের জন্য মুরগির ডিম এসব আনতে হলেও 2,000 টাকার খরচ আছে। আশিককে ইশারায় ডেকে রুমে নিয়ে যান। মিসবাহ সবই খেয়াল করে। বসার ঘরেই আছে মিসবাহ। আতিয়ার সাথে বোন মোনা আর আতিয়ার 2 সহকর্মী আছে রুমে। আশিক, 2,000 টাকা দিমু, বাজার করে আন আজকে। রাতে খাইলে কি দমু? দুপুরে খানা তো শেষ। কি আনবো? মুরগি আনবি আর ডিম। টাকাই হইলে কোক আনতে পারোস। মিসবাহ আস্তে উঠে আতিয়ার রুমের সামনে যায়। মিসবাহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমিলা সিস্টার আর সোনিয়া মস্করা করে, তবে মোনা ভাইয়ের চেহারা দেখে বুঝতে পারে জরুরি কিছু, তাই সবাইকে নিয়ে বাইরে বের হয়। ছোট বাসা, 2টো মোটে রুম। মোনা ভাবে তাড়াতাড়ি বের হওয়া দরকার। এই কয়জন মানুষকেই যেন বাসায় হাঁটার প্রয়োজন নেই। ভাইয়া বের হওয়ার দরকার, আর রাত না করি।
আতিয়ার পাশে গিয়ে বসে মিসবাহ। আতিয়ার লজ্জা পায়, কেন জানি চোখ তুলে তাকাতেও অস্বস্তি ভর করছে। মিসবাহ তার দেওয়া সোনালি পাঞ্জাবিই পরেছে। বয়স 40 হলেও যথেষ্ট সুপুরুষ মিসবাহ। কানের কাছে অল্প কিছু চুলে পাক ধরলেও তা বয়সের ছাপ বহন করে না, বরং ব্যক্তিত্বে আলাদা শোভা এনে দেয়। একহারা গরম মেধির শরীর আর গড়পড়তার চেয়ে বেশ খানিকটা লম্বা মিসবাহকে পাঞ্জাবি, চুড়িদার, পায়জামায় আর নাগরা জুতায় বেশ আকর্ষণীয় লাগছে। জমিলা সিস্টার আর সোনিয়াও আতিয়ার সাথে মজা করেছে এই নিয়ে। বলেছে দুলাভাই রীতিমতো নায়ক, এই নায়কের জন্য আতিয়াকেও নায়িকা হতে হবে, লজ্জা পেলে চলবে না। কিন্তু আতিয়া তো চোখ তুলেই তাকাতে পারছে না। আতিয়া, পলিনকে নিয়ে আসতে পারিনি, আম্মা দিলেন না, আমিও জোর করিনি, পলিন ভয় পাচ্ছিল। আতিয়া, জানি বিয়ের প্রথম দিন এসব বলা ঠিক না, তোমার কাছে একটা অনুরোধ, তোমার পলিনের মা হওয়ার প্রয়োজন নেই, ওর বন্ধুই হয়েও। ওকে সৎ মেয়ে হিসেবে দেখো না, মেয়েটা খুব একা, ও হয়তো তোমাকে সহজভাবে গ্রহণ করবে না। সবাই ওর মনে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে তোমাকে নিয়ে। আমি তোমাকে বলছি না তুমি রূপকথার মতো কোনো জাদু বলে ওকে নিজের করে নাও, বা বাংলা সিনেমার নায়িকাদের মতো সব সহ্য করা কোনো চরিত্র হও। তেমন জীবনসঙ্গী আমি চাইনি এবার, এর ফল ভালো হয় না। যারা মুখ বুজে সব সহ্য করতে থাকে তারা হঠাৎ এমন করে পরিবর্তন হয় যে তার ফলাফল ভয়াবহ হয়। বরং তুমি কালোকে কালো, সাদাকে সাদাই বইল। আমার পরিবারে অনেক কিছুর মুখোমুখি হবে, তুমি তোমার মতো যেখানে যা জবাব দেওয়ার প্রয়োজন দিও, আমি তোমাকে প্রশ্ন করব না। একই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। যেখানে তোমার পাশে আমার দাঁড়ানো প্রয়োজন সেখানে আমি অবশ্যই দাঁড়াবো, কিন্তু যদি কিছু অন্যায় করো তবে শাসন করার অধিকারও আমার আছে যেন। আমি জানি না কতটুকু কি পারবো, চেষ্টা করব। সহজ না কবুল বলেই একটি 7 বছরের বাচ্চার মা হয়ে যাওয়া। আমার কোনো সন্তান নেই, সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে সব মেয়েই নতুন করেই মা হয়, কেউ সন্তান জন্ম দিয়ে, কেউ বা আমার মতো। আর নতুনভাবে শুরু করার যে কোনো কিছুতেই ভুল হয়, তা কাজ হোক বা সম্পর্ক। অন্যায় আর ভুলের মাঝে পার্থক্য আছে। যদি আমার অন্যায় হয় অবশ্যই শাসন করবে, কিন্তু যদি ভুল হয় তবে আমাকে ঠিক করে দিও। মিসবাহ আতিয়ার হাতটা হাতে নিয়ে আস্তে একটা চাপ দিয়ে আশ্বস্ত করে। আতিয়া, তোমাকে নিয়ে আজ হোটেলে থাকবো ভাবছি। আমার বন্ধুরা ইন্টারকন্টিনেন্টালে একটা রুম ভাড়া করতে চাইছে, আমিও তাই ভাবছি। আজকের দিনটা তিক্ততাই শেষ হোক চাই না আমি তো বরং চাই সমস্ত তিক্ততা আজ রাতেই শেষ হোক। এই না বললেন পলিন আমাকে ভয় পাচ্ছে। আজ প্রথম রাতেই যদি আমরা বাড়ি না যাই, ওর এই ভয় পাকাপাকি হবে। ও ধরেই নেবে আমি এসে ওর বাবাকে ওর কাছ থেকে নিয়ে গিয়েছি। বরং যা কিছু খারাপের মুখোমুখি হতে হয় আজই হই। একটা সুন্দর রাত তোমার কাছে পাওনা থাকলো। এত বড় হোটেলে আমি কখনো থাকি নাই, তবে আজ না, আজ আমরা হোটেলে গেলে তোমার মা মানে আম্মাও ভালোভাবে নেবেন না। ওনাকে আরও খেপিয়ে দেওয়ার মানে নেই। আতিয়ার গৃহপ্রবেশ খুব সাধারণ ছিল। রত্না ছেলে মেয়েদের নিয়ে দরজা দিয়েছে। হেলেন আর পলিন জাহানারা বেগমের রুমেই ছিল। জাহানারা বেগমও রুম থেকে বের হননি। মোনাই শরবত বানিয়ে ভাই ভাবিকে রাগ কথাবার্তার মাঝেই উঠে এসে আড়াল থেকে বাবার পাশে নতুন মাকে দেখেছে। মোনা ডাকলেও দাদির ভয়ের সামনে আসার সাহস হয় না। মোনার দৃষ্টি অনুসরণ করে নতুন মা আতিয়াও ওর দিকে তাকিয়েছে, ইশারায় কাছে রেখেছে। পলিনের খুব রাগ হওয়ার কথা, কিন্তু কেন জানি রাগ হয় না। সবাই ভয় দেখিয়ে বলেছে সৎমা খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু আতিয়ার চেহারা পলিনের কাছে কেমন কোমল লাগে। মিষ্টি করে হেসেছে ওর দিকে তাকিয়ে। ডাইনির মতো ভয়ঙ্কর একদম মনে হয়নি। এর চেয়ে বেশি ভয় বরং রত্না চাচিকে লাগে। যখন চাচি রেগে থাকেন মুখটা কেমন রাগে লাল হয়ে থাকে। নতুন মায়ের মুখের লালটা তেমন রাগি লাগছে না। মোনাই পলিনকে কোলে করে নিয়ে এসে আতিয়ার পাশে বসিয়ে দেয়। পলিন, আমি আতিয়া, আমাকে তোমার পছন্দ হয়েছে? ঘাড় নেড়ে সায় দেয় পলিন। আমি আজ থেকে তোমার সাথেই থাকবো। আমাকে ঘুমোতে দেবে তোমার সাথে? আমি অনেক গল্প জানি। তুমি গল্প পছন্দ করো? আবারও ঘাড় নাড়ে পলিন। গল্প শুনতে হলে তো গল্প করতেও হবে, শুধু ঘাড় নাড়ালে তো হবে না।
বলেই হাসে আতিয়া। এইটুকুতেই আতিয়াকে ভীষণ পছন্দ হয় পলিনের, যদিও এখনও জানে না আতিয়া ভালো না খারাপ। সবাই যে বলে খারাপ। পলিন আবারও মুখ শক্ত করে ফেলেন। হেলেন শ্বশুরবাড়ি চলে গিয়েছে, যাওয়ার আগে সাথে করে পলিনকেও নিয়ে গিয়েছে। যদিও মনে মনে পলিনের একটুও যেতে ইচ্ছে করছিল না, বরং নতুন মায়ের সাথে থাকতে কেমন লাগে তা দেখার খুব ইচ্ছে ছিল। বাবার সামনে নিশ্চয়ই নতুন মা মারতে পারতো না, কিন্তু দাদি জোর করে দিয়ে দিলেন। ফুপিয়া কঠিন কঠিন কথা বলে ওকে নিয়ে গেল। বলল পলিনের ছোট ফুপু এখনো বেঁচে আছে, বাইরের কেউ এসে পলিনের সাথে খারাপ ব্যবহার করবে আর ফুপু তা দেখবে, সেটা হবে না। যদিও কে খারাপ ব্যবহার করলো জানে না পলিন। মোনা ভাইয়ের রুমে নতুন চাদর বিছিয়ে দিয়েছে। হাসান কোথা থেকে অনেকগুলো গোলাপ আর রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছে। তাজা গোলাপ আর রজনীগন্ধাগুলো ফুলদানিতে রেখে খাটের পাশের সাইড টেবিলের উপর রেখেছে মোনা। একটা পানির জগ আর দুটো গ্লাস, প্লেটে ঢেকে রেখেছে হালকা নাস্তা আর ফল। মিসবাহ বোনের উপর কৃতজ্ঞ হয়ে যায়। আরে মোনা, হাসান, কি করছিস তোরা? আরে এসব লাগবে না। হাসান ব্লুটুথ স্পিকারে কিছু রোমান্টিক গান সেট করে নিচ্ছিল। কি করলাম ভাইয়া? রুমটা তো আর সাজানো হলো না। যা হয়েছে যথেষ্ট, অনেক অনেক ধন্যবাদ। মোনা এরিফাকে আতিয়াকে রুমে নিয়ে এসেছে, খাটে বসিয়ে দিয়ে বলে, ভাইয়া এই দেখো তোমার বউকে সুন্দর মতো রুমে এনে দিয়ে গেলাম, এইবার ভাই বোনকে খুশি করে বিদায় করো। মিসবাহ হেসে পকেটে হাত ঢুকায়। ভালো পরিমাণ বকশিস পেয়ে ভাই বোন দুজনেই খুশি। মোনা আতিয়াকে জড়িয়ে ধরে বিদায় নেয়। ভাবি ভালোই হলো, পলিনকে নিয়ে গেল, আজকের রাত দুজনে একাই থাকো। আমি এখন বাসায় যাব, কাল আসবো ইনশাল্লাহ। আমার বাসা কাছেই, এমনিতেই বাবার বাড়ি কম আসি, তবে এখন তোমার জন্য আসবো। সবাই চলে যেতেই রুমটা বন্ধ করে দেয় মিসবাহ, কড়া আলোটা নিভিয়ে দেয়। খুব কোমলভাবে গান বাজছে হাসানের সেট করে দেওয়া স্পিকারে। আজ জানে কি জিদ না কারো। একরাশ ফুল, সাদা চাদর আর নরম গান, আর বারান্দা গলে আসা চাঁদের আলো, এইটুকুই যেন এক স্বপ্নলোক সৃষ্টি হয়ে গিয়েছে। তাই এক চিলতে কামড়ায়। আতিয়ার ছুটি দ্রুত ফুরিয়ে গিয়েছে। বিয়ে উপলক্ষে 7 দিন ছুটি নিয়েছিল। বিয়ের পরদিন সকালেই রত্না বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছে। হামিদও রত্নার সাথে শ্বশুরবাড়ি গিয়েছে, সেখান থেকেই অফিস করছে। জাহানারা বেগমও ছোট মেয়ে হেলেনের বাসায় চলে গিয়েছিলেন। ফলে সংসারটা বলতে গেলে টোনাটুনি আতিয়া আর মিসবাহর ছিল। হাসান বাড়িতে ছিল ঠিকই, তবে সারাদিন বাসায় থাকে না। মিসবাহ যেহেতু দোকানে কম সময় দিবে কয়েকদিন, তাই দোকানের দিকটা হাসান দেখছে। মোনা এসে এসে সময়ে সময়ে দেখে যায় আতিয়াকে, সংসারের কোনটা কোথায় আছে বুঝিয়ে দিয়ে যায়। মিসবাহ বাজার এনে দেয়, আতিয়া নিজের মতো রান্নাবান্না করে। এর মাঝে একদিন বাইরে গিয়েও খেয়ে এসেছে। সংসারের শুরুটা স্বাভাবিক না, তবু মোনার কথাই ঠিক মনে হয় আতিয়ার। মোনা বলে সংসারে একটা মেয়ের জন্য সবার আগে স্বামী। স্বামী পাশে আছে মানে সব আছে। বাকি সম্পর্কগুলো তাকে মানলো কি মানলো না তা তখন আর ততটা কষ্ট দেয় না। তাছাড়া এই বাড়ির মূল কর্তা মিসবাহ। যে যতই অসন্তুষ্ট হোক, মিসবাহর স্ত্রীর সাথে সরাসরি খারাপ ব্যবহার করবে না। হয়তো খোঁচা দিবে, একটু কথা শুনিয়ে বলবে, কিন্তু তার জন্য নিজেদের সম্পর্ক খারাপ করতে। বিয়ের পরদিন সকালে মোনা বাসায় এসে দেখে আতিয়ার মন খারাপ। মিসবাহ বাসার সবাই চলে যাওয়াই কেমন বিমর্ষ। তখন আতিয়াকে মোনা বলে, ভাবি আমি বয়সে তোমার ছোট, কিন্তু সংসার করাই তোমার সিনিয়র, তাই দুটো কথা বলি। আমার রাগ করে গিয়েছে, রত্না ভাবি রাগ করে চলে গিয়েছে। এখন তাদের কিভাবে মান ভাঙাতে হবে, কিভাবে পলিনের মা হতে পারবা তা প্রমাণ করতে হবে। এসব কোনোটা নিয়েই চাপ নিও না। কিছু সম্পর্কে এত চাপ নেওয়া, এত ভাবাটাই ভুল। আমার বিয়ে হয়েছে 19 বছর বয়সে, তখন শুধু চিন্তা করতাম আর ভয় করতাম শ্বশুরবাড়ির সবার মন রক্ষা কিভাবে হবে তাই নিয়েই অস্থির ছিলাম। কেননা আম্মাও তাই শিখাতেন, সবার মন রক্ষা করে চলতে বলতেন। শাশুড়ি থেকে শুরু করে বাড়ির কাজের লোকটার পর্যন্ত মন পড়ার চেষ্টা করতাম। এত মন পড়তে গিয়ে যা হলো, সবার মন রক্ষা করতে করতে নিজের মন নাই হয়ে গিয়েছিল। এখন আমি কাউকেই খুশি করার চেষ্টা করি না। দেরিতে হলেও বুঝেছি যে আমার ভাবি প্রেম ভালোবাসা দিয়ে সব জয় করে ফেললেও ভাবলেও এটা ভুল। প্রেম ভালোবাসার সাথে শক্ত ব্যক্তিত্বও লাগে, না হলে ওই প্রেম ভালোবাসার দাম কেউ দেয় না। মোনা, তোমার কথাগুলো কি চমৎকার। তোমার মতো ননদকে ভালোবাসা না দিয়ে পারা যায়? আমাকে দাও, সমস্যা নেই। যে তোমাকে ভালোবাসা দিবে তাকে তুমিও দিবা, যে দিবে না তার ভালোবাসার জন্য উতলা হওয়ার কিচ্ছু নাই, লুটানোরও কিচ্ছু নাই। অপেক্ষা করো। আগে আমি কেউ রাগ করলে মান ভাঙাতে এমনি পেরেশান হতাম, এখন বলি চুলাই যাক।
আমি তো অন্যায় কিছু করি নাই। যখন মান ভাঙার ভাঙবে, তুমিও পেরেশান হইও না যে আম্মার মন কিভাবে জয় করবা। জয় যখন হওয়ার এমনিতেই হবে। এখন তুমি আর ভাইয়া যত বুঝাতে যাবে তত আম্মা ভাব নেবে। এখন সুন্দর মতো ভাইয়াকে দিয়ে আম্মাকে ফোন দাও, ভাইয়া আম্মাকে বলুক আসতে। যত রাগী হোক, মায়েরা ছেলে বলতেই অজ্ঞান, কিন্তু তুমি ফোন দিয়ে কথা বলতে যেও না, 10টা কথা শোনাবে, তোমার মন খাট্টা হবে। ভাইয়াকে দিয়েই আম্মা আর হেলেনকে ফোন দেওয়া, কয়েকদিন ভাব নিবে, এরপর চলে আসবে। আম্মা বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারে না। হেলেনও যতই ভাব নিক, আম্মা আর পলেনকে নিয়ে গিয়েছে ততটাই অস্থির হয়ে দিয়েও যাবে। ও জীবনেও এত কিছু কাঁধে নিবে না। আর রত্না ভাবির জন্য কিচ্ছু করার দরকার নেই। তার ভাই অপরাধ করেছে, শাস্তি পাচ্ছে, সে কিসের জোরে রাগ দেখায়। আম্মার হেলেনের নরম হোক, রত্নাও নরম হবে। এই ঘরবাড়ির অধিকার ছেড়ে দিবে এত বোকার রত্না না, ঠিকই চলে আসবে। ধন্যবাদ মোনা, তুমি এসে মনটা ঠান্ডা করে দিলে। হইছে হইছে, এখন আমার ভাইটার মন ঠান্ডা করো। এত যুদ্ধ করে প্রেম করে বিয়ে করলো, অথচ কেমন দেবদাসের মতো মুখ করে বসে আছে। তুমি তো ভাবি ভাগ্যবান, বিয়ের পর দিনে কি সুন্দর ফাঁকা বাসা পেয়ে গিয়েছ। কোথায় রোমান্স করবা জামাইয়ের সাথে তা না? যাও, আজ রান্না বান্না কিচ্ছু করা লাগবে না, আমি হাসানকে দিয়ে পাঠিয়ে দিব, দোকানও হাসান দেখবে না। মিসবাহ প্রতিদিন নিয়ম করে মা, ভাই বোন সবাইকে ফোন দিয়েছে, হালচাল জিজ্ঞেস করেছে, কিন্তু কাউকেই বাড়ি ফিরে আসার জন্য অতিরিক্ত পীড়াপিড়ি করেনি। শুধু বলেছে নিজের বাড়ি কার উপর রাগ করে ছেড়ে দিয়েছে, তাতে কার কি ক্ষতি হবে, তাই রাগ না করে চলে আসতে। এছাড়া ফাঁকা বাসার আনন্দ পুরোটাই নিয়েছে মিসবাহ আর আতিয়া। আতিয়ার যত্ন আর ভালোবাসায় বুঁদ হয়েছিল মিসবাহ। নিজের প্রথম বিয়েতে পায়রার সাথে বিয়ের পরপরই একটা কাছাকাছি আসা হয়নি কখনো। সারা দিন সেভাবে কাছে আসার সুযোগই পেত না, কিন্তু এখন যেন এই মধ্যবয়সে এসে প্রেম বিয়ের এক অন্যরকম পরিপূর্ণতায় ধরা দিয়েছে। আতিয়াকে যখন তখন কাছে টানাতে পারছে না। আতিয়াও মিসবাহর সঙ্গে উপভোগ করছে। যতই মানুষ নানা করুক, শরীরের একটা আলাদা ভাষা থাকে। শরীর দিয়ে শরীরের যে ভাব বিনিময় হয়, তার সাথে মন মিলে গেলে সুখটুকু পরিপূর্ণ হয়, তা সে যে বাসায় মানুষ হোক না কেন। বৃষ্টির ফোঁটা তপ্ত ধরার বুকে পড়লে তা যেমন শুষে নেয় প্রাণ ভরে, তেমনই ভাবে মিসবাহুর ভালোবাসার আলিঙ্গনে আহ্বানে সাড়া দিয়েছে আতিয়া। দেখতে দেখতে 7 দিন শেষ। দুপুরের ভাত ঘুমের পর হঠাৎ জেগে ওঠা শরীরের পরিপূর্ণ মিলন শেষে পরিতৃপ্তি নিয়ে চোখ বুজে আছে মিসবাহ, আর চওড়া বুকে মাথা রেখে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করে আতিয়া। মিসবাহ, আলোর আর কোনো খোঁজ কি পাবো না? কতদিন হয়ে গেল, আর কিছু জানায় না পুলিশ। একবার কি একটু থানায় খোঁজ নেবে? আজই নেব। আলো বেঁচে আছে আতিয়া, না হলে এতদিন লাশ পেত পুলিশ। এখন শুধু ও কোথায় আছে খুঁজে পেলে ওকে নিয়ে আসা যাবে। তোমার আম্মার জন্য অন্য কোথাও বাসা নিতে হবে, যেখানে কেউ আলোর ব্যাপারে কিচ্ছু জানবে না। ও এসএসসি দেবে আগামীবার, নতুন করে জীবন শুরু করবে। কত মেয়েরা স্বেচ্ছায় 2 টাকার জন্য নিজেকে বিলিয়ে দিয়েও সমাজে বুক ফুলিয়ে চলে, সেখানে আলো তো পরিস্থিতির শিকার। ও কেন পারবে না? আলোকে সত্যি ফিরে পাবো? আচ্ছা, কাল থেকে আমার ডিউটি, ছুটি কি বাড়াবো? আম্মার রত্না কেউ তো আসলেন না। আমি জানিয়েছি তোমার ছুটি শেষ, দেখি আম্মা আসবেন হয়তো। নরম মনে হলো আজ কথা বলে। আর না আসলেও তোমার ছুটি নেওয়ার দরকার নেই, আমারও দোকানে নিয়মিত বসতে হবে। তোমাকে হাসপাতালে নামিয়ে দেব আমি। ডিউটি শেষে ফোন দিও, বাসায় নিয়ে আসবো। আরে ও সমস্যা নেই, আমি একাই আসা যাওয়া করতে পারি। তা পারো, কিন্তু আমি আমার বউকে একটু মোটরসাইকেলের পেছনে বসাতে পারি না বুঝি? অবশ্যই পারো। বিকেল কোনো রকম খোঁজ খবর না নিয়ে জাহানারা বেগম নিজে থেকেই চলে এসেছেন। হেলেনের বাসায় আর থাকতে ভালো লাগছিল না, আর পলিনকেও নিয়ে এসেছেন। পলিনের পড়ালেখা নষ্ট হচ্ছিল, তাছাড়া পলিন কান্নাকাটিও করছিল। সকালে খেলতে গিয়ে ফুপাতো বোনের পুতুল ভেঙে ফেলার অপরাধে ফুপা ধমক দিয়েছেন। ফুপি হেলেনও 2টি কথা শুনিয়ে দেয়, বলেন যে এই স্বভাবের জন্য বাবার বাড়িতে জায়গা হয়নি পলিনের। কথাগুলো জাহানারা বেগমেরই ভালো লাগেনি, কিন্তু জামাইয়ের সামনে কিছু বলতেও পারেননি। এই ছোট জামাই ওনার আদরের, কিন্তু বোঝা যাচ্ছে জাহানারা বেগমের হঠাৎ আগমনে তিনি শুরুতে খুশি হলেও 3 দিন পর থেকে কেমন বিরক্ত। সুযোগ পেলেই মিসবাহকে নিয়ে সস্তা রসিকতা করছে, অথচ মিসবাহ বিয়ে করেছে পরকীয়ানা। মেয়ের সংসারে অশান্তি হবে বলে কিছু বলতে না পারলেও ছেলের নামে এসব কথা শুনতে ওনার ভালো লাগছিল না। হেলেনটাও কেমন স্বামীর ভালো মন্দ সব কথায় তাল মেলাচ্ছে। ধনী স্বামী পেয়ে চোখে পট্টি পড়েছে। বিরক্ত হন জাহানারা বেগম। শেষমেশ পলিনকে বকাবকি করায় জাহানারা বেগমের খুবই কষ্ট লাগে। নাতনিটাকে কেউ এমন তাচ্ছিল্য করুক তা তিনি চান না।
সৎ মাকে তবু শাসন করা যাবে ভাবেন, কিন্তু ফুপু চাচা চাচি অবহেলা করলে কিভাবে শাসন করবেন? এসব ভেবেই চলে আসেন। হেলেনও মাকে জোর গলায় মানা করে নেয়। জাহানারা বেগম এসে কিছুক্ষণ বিশ্রাম দেন। আতিয়া মিসবাহর হাতে শরবত বানিয়ে পাঠায়। কিছুক্ষণ পর রত্নাকে নিয়ে হামিদও বাড়িতে আসে। একটু পর আতিয়া রত্নাকে ডেকে নেন জাহানারা বেগম। শোনো আতিয়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। এই বাড়ির বউ যখন হইছ তখন মেজ বউ রত্নার সাথে মেলামেশা থাকবা। তারেও আমি বিষয়টা বুঝিয়ে দিব। অত্যন্ত যে কয়দিন আমি বাচ্চা আছি, কেন অশান্তি চাই না। হাসানেরও বিয়া দিব। মরার আগে পুরা পরিবার একসাথে দেখা মরতে চাই। আমার মরার পর সম্পত্তি ভাগ কইরা যে যে আলাদা থাকতো, কিন্তু ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করো না, অনুরোধ থাকলো। তোমার বইনের কি হইছে না হইছে, রত্নার ভাই কি করছে, এসব বিচার কোর্ট কাচারি করবে। ঘরের ভিতর এই নিয়ে অশান্তি চাই না। রত্না কামকাজ ভাগ কইরা নিবা। হাসানের বউ আসা পর্যন্ত রান্নার কাজ দুই বউকে ভাগ কইরা দেব। আতিয়া, তুমি চাকরি করবা কি করবা না তোমার সিদ্ধান্ত, কিন্তু রত্নার সাথে সংসারে কাজ ভাগ করতে হইব। এই নিয়ে কোনো ক্যাচাল ঝগড়া চলবে না। আতিয়া মাথা নাড়ে। অনেক কিছুই তার জন্য সহজ হবে না যেন, কিন্তু জীবনে সে কোনো কিছুই সহজেই পায়নি। আগে তো একাই লড়িয়ে করেছে, এখন তো ওর সাথে মিসবাহ আছে। ইশারায় মিসবাহকে কিছু বলতে না করে। জি আম্মা, বুঝেছি। আপনি যেভাবে কাজ ভাগ করে দেবেন করব। আমার ডিউটির আগে পরে সময় মিলিয়ে নিব। আমার দজ্জাল শাশুড়ি ভাইব না যে তোমারে খাটাই আমার আল্লাহর রহমতে কাজের লোক আছে, কিন্তু ঘরের রান্দার ঘরের বউয়ের হাত না থাকলে বরকত হয় না। কামের বেটি কাজ আগাইয়া দিব, তুমি রাইন্দা বাইরা নিবা। যেদিন দুপুরের জোগাড় দিবা সেদিন রাইতের খানা রত্না দেখব। নাস্তার জোগাড় দুইজনে মিলামিলা করবা। তোমার প্রথম কাজ হইল পলিনের যত্ন করা। মায়াটারে কষ্ট দিবা না, তোমার শত্রু ভাববা না। মনে রাখো, আমার চোখ কান খোলা। পলিনকে আমি আদর দিয়ে বড় করব, কিন্তু আমাকে শাসন করার অধিকারও দিতে হবে। না হলে শুধু আদর দিয়ে ওকে আমি মানুষ করতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখতে হবে যে আমি ওর খারাপ চাইবো না। পরিশিষ্ট। আতিয়া হাসপাতালের চাকরিটা আরও 2 বছর করেছিল। এরপর বেশি বয়সে গর্ভধারণ জটিলতার জন্য বেড রেস্টে থাকা প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় জব ছেড়ে দিয়েছেন। যদিও মিসবাহ চেয়েছিল আতিয়া চাকরিটা নিয়মিত করুক, গর্ভকালীন সময়টা ছুটি নিয়ে নিক। এরপরও প্রয়োজন হলে নন পেইড লিভ নিয়ে আরও 6 মাস চলতে পারে, কিন্তু আতিয়া নিজেই ছেড়ে দিতে চাইল। কখনো কখনো হয়তো প্রায়োরিটি বদলায়। আতিয়া সবসময় সবটুকু সময় দিয়ে গুছিয়ে সংসার করতে চেয়েছে। চাকরি করা ওর স্বপ্নের অংশ ছিলই না কখনো, তাই হয়তো ছাড়তেও মায়া লাগেনি। বরং এখন ওর চাকরি করার প্রয়োজন ফুরিয়েছে। আশিকের ভালো একটা চাকরি হয়েছে। সংসার খরচের জন্য আতিয়ার উপর আর নির্ভরশীল নয়। আতিয়া তার জুনিয়র সিস্টার সোনিয়ার সাথে আশিকের বিয়ে দিয়ে দিয়েছে। মা আশিক আর সোনিয়ার সাথে ভালো আছে। আয়েশা আছে ওর মতোই, কখনো খুব ভালো, কখনো আবার অভিমান। আলোর খোঁজ পাওয়া গেলেও ওকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রিসোর্টের ম্যানেজার ধরা পড়ে। আলোকে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দেওয়া হয়েছে। এর পরের খবর আর জানে না ম্যানেজার। রাতুল ছাড়া পেয়ে গিয়েছে। সরাসরি পাচারে রাতুলের হাত পাওয়া যায়নি বলে সাজা কম হয়েছে। রত্নার সাথে আতিয়ার সম্পর্ক শীতলী। জাহানারা বেগমের মৃত্যুর পর হয়তো আলাদা হওয়াই নিয়তি। আর পলিন কখনো আতিয়াকে বন্ধু হিসেবে দেখে, কখনো মা। তবু তাদের সম্পর্কে উত্থান পতন আসে, বিশেষ করে যখন বাইরের কেউ পলিনের মাথায় আপন পর বিষয়টা ঢোকায়। তবে এর মাঝেও তাদের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। মিসবাহ চেষ্টা করেছে দুজনের মাঝে যেন দেয়াল না তৈরি হয়। তবে সামনে এখন আর এক পরীক্ষা। মিসবাহ আর আতিয়ার নতুন সন্তানকে কিভাবে গ্রহণ করে পলিন, তাই নিয়ে ভাবছে তারা। দুজনেই চেষ্টা করছে পলিনের ভিতর যেন কোনো ইনসিকিউরিটি জন্ম না নেয়। তবে এই তো জীবন, সবকিছু সহজ হয়েও সহজ নয়।